তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে কোষীয় অঙ্গসমূহ সেল অর্গানস। তো এইটা আমরা আলোচনা করব। তো কেন আলোচনা করছি বা এটা ইম্পর্টেন্ট কেন তোমরা সেটা সকলে জানো, আমি বারবার বলছি না। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রতিটি কোষকে ঘিরে একটি আবরণী থাকে এবং এটি বহিঃপরিবেশ থেকে তার নিজের কোষীয় অংশকে পৃথক রাখে। বহুকোষী জীবের কোষ সহ বড় ও জটিল কোষগুলিকে অনেকগুলো রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয় এবং এই ক্রিয়াগুলি ওইসব কোষের জটিল গঠন ও কাজ বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ক্রিয়াগুলোকে পরস্পর থেকে আলাদা করার জন্য এই কোষগুলো তাদের ভিতরের পর্দাবৃত্ত কতগুলি গঠনের সাহায্য নেয়। এই পর্দাবৃত্ত গঠনগুলিকে কোষীয় অঙ্গাণু বলা হয়ে থাকে। দেখো, ইউক্যারিওটিক কোষের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে এটি এমন একটি বৈশিষ্ট্য যা এই কোষকে প্রোক্যারিওটিক কোষ থেকে পৃথক করতে সাহায্য করে। এই ধরনের কিছু অঙ্গাণু শুধুমাত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাবো, তাছাড়া আমরা এগুলো দেখতে পাবো না। তো এর আগে আমরা জেনেছি যে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা জেনেছি যে গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সেখানে আজকে আমরা কি আলোচনা করেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন অঙ্গগুলো আছে, এন্ডোপ্লাজম, জালক, গোলকি বস্তু, লাইসোজোম, এগুলো নিয়ে আমরা আজকে একের পর এক আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যে জায়গাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো নোট ডাউন করে রাখতে পারো বা আপনাদের যদি মনে থাকে তাও ভালো। দেখো, এন্ডোপ্লাজম জালক এটা কী জিনিস? তো এন্ডোপ্লাজম জালক কতগুলি পর্দাবৃত্ত নালিকা ও পাতের সমন্বয়ে গঠিত একটি বড় জালক বিশেষ। এটা কি অনেকটা দীর্ঘ নালিকা অথবা গোল বা আয়তাকার থলির মতো দেখতে হয়। হ্যাঁ, এন্ডোপ্লাজম জালকের আবরণের গঠন কোষ পর্দার গঠনের মতো হয়। দুই ধরনের এন্ডোপ্লাজম জালক দেখা যায়। এটা কিছু অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক এবং মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। তো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের গাত্রে রাইবোজোম আবদ্ধ থাকায় অণুবীক্ষণ যন্ত্রের থেকে অমসৃণ দেখায়। হ্যাঁ, রাইবোজোম সব সক্রিয় কোষে বর্তমান থেকে প্রোটিন সংশ্লেষের স্থান হিসাবে কাজ করে। সংশ্লিষ্ট প্রোটিন এন্ডোপ্লাজমীয় জালকের সাহায্যে চাহিদা অনুযায়ী কোষের বিভিন্ন অংশে পৌঁছায়। মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকটা কী করছে? ফ্যাট বা লিপিড সংশ্লেষে সাহায্য করবে এবং ফ্যাট বা লিপিড কোষীয় কার্যাবলী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লেষিত প্রোটিন ও লিপিডের কিছু অংশ কোষ পর্দা গঠন অংশ নেয়। এ প্রক্রিয়ায় জৈব পদার্থ জৈব সংশ্লেষ বলে। বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তোমরা দেখতে পাচ্ছ একটা প্রাণী কোষের কেমনভাবে সেগুলো রয়েছে, বিভিন্ন সেলস অর্গানগুলো। হ্যাঁ, গোলকি বস্তু কেমন দেখতে তোমরা দেখতে পাচ্ছ। মসৃণ এন্ডোপ্লাজমের জালকটা কেমন তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, অমসৃণ এন্ডোপ্লাজমের জালকটা কেমন তোমরা দেখতে পাচ্ছ। এখানে আপনাদের সুবিধার্থে যদি একটু জুম করে দিই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে। তো চলো এবার আমরা এগিয়ে যাবো, আমাদেরকে ছবিটা দেখে দিলাম। তো এন্ডোপ্লাজমের জালক একটি কাজ হচ্ছে কি, এইটার কাজ কি? তো এই এন্ডোপ্লাজমের জালকের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলের মধ্যে বা সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্যকারী জালক পথ হিসাবে কাজ করে। তাহলে এটা কি জালক পথ হিসাবে কাজ করে। এন্ডোপ্লাজমের জালক সাইটোপ্লাজম কাঠামো গঠনে সাহায্য করে। এই কাঠামো কোষের কিছু জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে তৈরিতে সাহায্য করে। মেরুদণ্ডী প্রাণীর যকৃত কোষগুলিতে মসৃণ এন্ডোপ্লাজমের জালক বিভিন্ন বিষাক্ত পদার্থ ড্রাগের নির্বিষীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে এটা আপনারা দেখলেন প্রাণী কোষের, এটা দেখো উদ্ভিদ কোষের। এবার তোমাদের প্রশ্ন আসবে যে প্লাস্টিড কোন কোষে আমরা দেখতে পাবো? তো আপনারা অবশ্যই তখন উদ্ভিদ কোষ বলবে এবং এই প্রশ্নটা এসেছিল এলপিতে। এবার দেখো, আমরা গোলকি বস্তু নিয়ে আলোচনা করব। এন্ডোপ্লাজমের জালক নিয়ে আমরা আলোচনা করলাম, এবার আমরা গোলকি বস্তু। তো দেখো, ক্যামিলো গোলকি সর্বপ্রথম গোলকি বস্তুর বর্ণনা দেন। তিনি কি বলেছিল? গোলকি বস্তুর কতকগুলি পর্দাবৃত্ত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটি তন্ত্র বিশেষ, যেখানে থালাগুলি প্রায় পরস্পরের সমান্তরাল থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে। এদের সিস্টারিন বলে। তাহলে সিস্টারিনটা কি তোমরা বুঝতে পেরেছ? এই আবরণীয় পদার্থগুলো প্রায় এন্ডোপ্লাজমের জালকের আবরণের সাথে যুক্ত থাকার ফলে জটিল কোষীয় পর্দাতন্ত্রের উপর একটা অংশ গঠিত হয়। তো এই এন্ডোপ্লাজমের জালক সংলগ্ন অংশে সংশ্লেষিত বস্তুসমূহ গোলকি বস্তুতে
প্যাকেটজাত হয় এবং গোলকি বস্তুর মাধ্যমে কোষের ভিতরে ও বাইরে বিভিন্ন লক্ষ্যস্থলে এদের সরবরাহ ঘটে। গোলকি বস্তুর কাজগুলো হচ্ছে খাদ্য সঞ্চয় করা, সংশোধিত বস্তুর পরিমার্জন করা ও প্যাকেটজাতকরণ করা অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করে রাখা। এগুলোই হচ্ছে গোলকি বস্তুর কাজ। বুঝতে পারছ? এবং কিছু কিছু ক্ষেত্রে গোলকি বস্তুগুলি সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতেও পারে এবং গোলকি বস্তু লাইসোজোম সংশ্লেষে অংশগ্রহণ করে। এবার চলো, যে এই গোলকি বস্তু আবিষ্কার করেছিল বা যে প্রথম নাম দিয়েছিল তার নিয়ে তো আমাদের কিছু জানতে হয়। তো দেখো, কামিল্লো গোলকি 1843 সালে ইতালির ব্রাসিয়া অঞ্চলে কোর্টেনো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাভিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেন এবং 1865 সালে স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি পাভিয়া অঞ্চলের সেন্ট ম্যাটিও হাসপাতালে কাজ চালিয়ে যান। এই সময় তার বেশিরভাগ গবেষণাই ছিল স্নায়ুতন্ত্র সম্বন্ধীয়। 1872 সালে তিনি আবাইটো গ্রাসো শহরে দীর্ঘমেয়াদী রোগী আক্রান্তের জন্য নির্মিত হাসপাতালে চিফ মেডিকেল অফিসার পদে গ্রহণ করে। এইগুলো হচ্ছে ব্যাপার। এবার তোমাদের এখানে দেখবে ব্ল্যাক বিক্রিয়া কী। তো এটা কি জিনিস? তো দেখো, রঞ্জিতকরণের এক বপ্রিয় পদ্ধতির সাহায্যে একক স্নায়ুকোষ এবং এক কোষীয় গঠনগুলোকে রঞ্জিত করায়, অর্থাৎ রঞ্জিত করাটাকে আমরা ব্ল্যাক বিক্রিয়া বলবো। এটুকু মনে রাখতে পারবে না? এই পদ্ধতিতে তিনি সিলভার নাইট্রেট এবং লঘু দ্রবণ ব্যবহার করেছিলেন। এই দ্রবণ মূলত কোষীয় উপবৃদ্ধির সময় এবং খুব কমনীয় শাখা প্রশাখা চিহ্নিতকরণ মূল্যবান ভূমিকা পালন করেছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর এবার আমরা বেশি কিছু বলছি না, গোলকি বস্তুর কাজগুলো আপনারা জানলেন। এরপরে আমরা লাইসোজোম আলোচনা করব। তো লাইসোজোমটা কি? তো গঠনগতভাবে লাইসোজোম হচ্ছে পাচক উৎসেচক দ্বারা পূর্ণ পর্দাবৃত্ত থলির মতো কোষীয় অঙ্গাণু। এর উৎসেচকগুলো অমিশ্রণ হয়ে থাকে এবং এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লিষ্ট হয়। লাইসোজোমের কোষের এক ধরনের বর্জ্য অপসারিত তন্ত্র। এই অঙ্গগুলি কোষ প্রবিষ্ট বিজাতীয় বস্তু এমনকি জরাগ্রস্ত কোষীয় অঙ্গাণুগুলিকে পাচিত করে কোষের অভ্যন্তরীণ পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কোষে প্রবিষ্ট বিজাতীয় বস্তু যেমন ব্যাকটেরিয়া বা খাদ্যকণা এমনকি জরাগ্রস্ত কোষীয় অঙ্গাণু লাইসোজোমের সাথে যুক্ত হয়। লাইসোজোম এই জটিল যৌগগুলোকে ভেঙে সরল যৌগে পরিণত করে। লাইসোজোমের শক্তিশালী পাচক উৎসেচক থাকে। তাহলে কোথায় আপনাদের শক্তিশালী পাচক উৎসেচক থাকে? তো তখন আপনারা বলবে লাইসোজোমে। এবং এই উৎসেচক সব জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হয়। এই অঙ্গাণুটি এরূপ কাজ করে। তাহলে বুঝতে পারছি লাইসোজোমটা কতখানি ইম্পর্টেন্ট। কোষীয় বিপাক ক্রিয়ায় চলাকালীন সময়ে কোনো সমস্যা সৃষ্টি হলে, যেমন কোষটি ক্ষতিগ্রস্ত হলে, হ্যাঁ, লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোম মধ্যস্থ উৎসেচকগুলি তাদের নিজে কোষটিকে পাচিত করে ফেলে। তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়াকে তোমরা সকলে জানো শক্তিঘর বলা হয়ে থাকে কোষের। তো মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাবৃত্ত অঙ্গাণু এবং বহি আবরণটা ছিদ্রযুক্ত এবং অন্ত আবরণটি গভীর ভাঁজ বিশিষ্ট। এই ভাঁজগুলো এটিপি সংশ্লেষে সাহায্যকারী রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার জন্য আবরণীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করে। জীবন প্রক্রিয়া চালু করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়াকলাপ সংঘটিত হওয়ার প্রয়োজন। এই রাসায়নিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি মাইটোকন্ড্রিয়া এটিপি অনুরূপে সরবরাহ করে। তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এই মাইটোকন্ড্রিয়া হলো অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু, কারণ তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। তাই মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে। প্লাস্টিডটা কি? তো প্লাস্টিড শুধু উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। দুই ধরনের প্লাস্টিক দেখতে পাবো আমরা। দেখো, এটা আপনাদেরকে একটু আগে বলে দিলাম যে প্লাস্টিক কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকবে। এবং দুই ধরনের প্লাস্টিক দেখতে পাবো। ক্রোমোপ্লাস্টিক, সেটা রঙিন প্লাস্টিক হবে, এবং লিউকোপ্লাস্টিক, সেটা সাদা বা বর্ণহীন প্লাস্টিক হবে। যেসব ক্রোমোপ্লাস্টের ক্লোরোফিল রঞ্জক থাকে তাদের ক্রোমোপ্লাস্ট বলে, এবং ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়া বিভিন্ন হলুদ কমলা রঞ্জক থাকে।
লিউকোপ্লাস্ট হলো এই সকল প্রাথমিক কোষীয় অঙ্গাণু যাতে স্টার্চ বা শ্বেতসার, ফ্যাট এবং প্রোটিন দ্বারা সঞ্চিত থাকে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন ম্যাট্রিক্স বা ধাত্র নিহত অসংখ্য আবরণীয় স্তর দ্বারা গঠিত। এগুলির বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো হয়। মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেরও নিজেরও ডিএনএ বা রাইজোম আছে। কোষগড়, ভ্যাকুল বা কোষগড় হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি। প্রাণী কোষে ভ্যাকুলগুলো আকারে ছোট হয়ে থাকে এবং অপরদিকে উদ্ভিদ কোষে আকারগুলো কী হয়ে থাকে, বড় হবে। এই ভ্যাকুলগুলো উদ্ভিদ কোষে বড় হবে, প্রাণী কোষে ছোট হবে। হ্যাঁ, তারপরে তো উদ্ভিদ কোষের ভ্যাকুলগুলো কোষ রস দ্বারা পূর্ণ থাকে এবং কোষকে রস ফিরতে ও দৃঢ়তা প্রদান করবে। উদ্ভিদ কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভ্যাকুলে সঞ্চিত থাকে। এগুলির মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন। তাহলে ভ্যাকুলে কী কী থাকে তোমরা দেখতে পাচ্ছ? অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব স্নেহ এবং কিছু প্রোটিন। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য, তাদের খাদ্য গ্রহণ থেকে কিছু কিছু এককোষী জীব বিশেষ ধরনের এমন কিছু ভ্যাকুল রয়েছে যা কোষ থেকে অতিরিক্ত জল ও বর্জ্য পদার্থের অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি কোষ তার আবরণীয় কোষীয় অঙ্গাণুর নির্দিষ্ট সংগঠনের জন্য একটি নির্দিষ্ট গঠন লাভ করে এই কাজ সমর্থন হয়। তাই কোষ হলো সজীব বস্তুর মৌলিক গঠনগত একক। এটি জীবনের কার্যগত এককও বটে। কোষ বিভাজন, তা সজীব বস্তুতে বৃদ্ধির জন্য পুরাতন মৃত আঘাতপ্রাপ্ত কোষ অপসারণের জন্য এবং জননে অংশগ্রহণকারী প্রয়োজনীয় গ্যামেট তৈরির জন্য আমাদেরকে কী করতে হবে? নতুন কোষ তৈরি করতে হবে। এই প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হওয়াকে আমরা বলবো কোষ বিভাজন। কোষ বিভাজন প্রধানত দুই ভাগে হবে, মাইটোসিস এবং মিওসিস। তো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদের বৃদ্ধির জন্য বিভাজন হয়, অর্থাৎ এটা আপনারা ভালো করে মনে রাখবে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদের বৃদ্ধির জন্য বিভাজন হয় তাকে আমরা বলব মাইটোসিস। এই পদ্ধতি প্রতিটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্য কোষ সৃষ্টি হবে, অর্থাৎ জীবদের বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যাটা কী হবে? মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হবে। একটি জীবের বৃদ্ধিতে এবং কলাকোষের ক্ষত সারায় এই সাহায্য করে। উদ্ভিদ প্রাণীর জনন অঙ্গের একটি কোষ সমূহ বা কলা বিভাজিত হয়ে জনন কোষ উৎপন্ন করে, সেগুলি নিষেকের পর অপত্য জীব সৃষ্টি করে। এই বিশেষ কোষগুলো বা কলা একটি ভিন্ন পদ্ধতির পরপর দুবার বিভাজিত হয়। এই বিভাজন পদ্ধতিকে আমরা বলবো মিওসিস। তোমরা দেখতে পাচ্ছ এখানে মিওসিস রয়েছে, এখানে মাইটোসিস রয়েছে। তো যখন একটি কোষ মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয় তখন এটি দুটি কোষের পরিবর্তে চারটি কোষ সৃষ্টি করে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। নতুন অপত্য কোষ মাতৃকোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। ভাবতে পারো এক্ষেত্রে কোনো অপত্য কোষ ক্রোমোজোমের সঙ্গে হ্রাস পায়, মাতৃকোষে পায় না। এইগুলো যাই হোক জিনিস, এগুলো আপনারা মনে রাখবে। এবার আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট জিনিস। দেখো এই চ্যাপ্টারটার একেবারে সার সংক্ষেপ যাকে বলবো আমরা। তো জীবের মৌলিক এবং গঠনগত একক হচ্ছে কোষ। কোষগুলি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কোষ পর্দা বা প্লাজমা পর্দা দ্বারা পরিবর্তিত থাকে। কোষ পর্দা কোষের একটি সক্রিয় অংশ। এটি কোষের ভেতর নির্দিষ্ট অঞ্চল ও বহিঃ পরিবেশের মধ্যে বস্তু সমূহের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ কোষ প্রাচীর কোষ পর্দার বাইরের দিকে অবস্থান করে। তোমরা এটা জানো, একটু আপনাদেরকে বলে দিয়েছি, এর আগের ভিডিওতে বলে দিয়েছি বা এইটাতে বলে দিয়েছি, তোমরা সকলে জানো। হ্যাঁ, এটা আগের ভিডিও বলে দিয়েছি যে কোষ প্রাচীর মানকে দেওয়াল তো অবশ্যই বাড়ির বাইরেই থাকবে। তারপরে তো কোষ প্রাচীর উপস্থিতির জন্য উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়ার কোষ লঘুসারক পরিবেশে বিদীর্ণ না হয়ে বেঁচে থাকতে পারে। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় দ্বিপর্দা বিশিষ্ট আবরণের সাহায্যে সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে এবং এর নির্দেশেই কোষের জৈবিক প্রক্রিয়া চলে। এন্ডোপ্লাজমের জালক অন্তঃকোষীয় পরিবহন পথ হিসাবে এবং সংশ্লেষণ ক্ষেত্র হিসাবে কাজ করে। তারপর কী আছে? গোলকি বস্তু স্তূপাকারে সঞ্চিত পর্দাবৃত্ত থলির সমন্বয়ে গঠিত। এর কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় করা। কোষে সংশ্লিষ্ট বিভিন্ন বস্তুর সামান্য পরিবর্তন ও প্যাকেটজাতকরণের সাহায্য করা, প্যাকেজিং। তারপর কী আছে? বেশিরভাগ উদ্ভিদ কোষে বড় আকৃতির পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু থাকে, এদের প্লাস্টিড বলে। তো প্লাস্টিড কেবলমাত্র আমরা উদ্ভিদেই দেখতে পারবো। এবং প্লাস্টিড দুই প্রকার, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টেড এবং লিউকোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল থাকবে আর লিউকোপ্লাস্টে বিভিন্ন রঙিন থাকবে পদার্থ। যে সকল ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল থাকে তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে এবং যারা সালোক সংশ্লেষে প্রক্রিয়ায়
ঘটাতে সাহায্য করে এই ক্লোরোফিল এবং ক্লোরোপ্লাস্ট। তো তারপরে দেখো, লিউকোপ্লাস্টের প্রাথমিক কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। বুঝতে পারছি, বেশিরভাগ পরিণত উদ্ভিদ কোষ একটি বড় কেন্দ্রীয় কোষ গড় থাকে। এই কোষ গড়ের কোষের রস ফিরতে বজায় রাখতে এবং বর্জ্য পদার্থ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তুর সঞ্চয়ে সাহায্য করে। এই প্রকারটি কোষে কোনো পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু থাকে না। এদের ক্রোমোজোম শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এদের কোষীয় অঙ্গাণু হিসাবে শুধুমাত্র খুবই ছোট আকারের রাইবোজোম বর্তমান থাকে প্রোকারিওটিক কোষে, এবং ইউক্যারিওটিক কোষে কোষ অঙ্গাণু থাকে। এবং তোমরা জানো, এর আগে ভিডিওটি যদি দেখো তো, দের বৃদ্ধির জন্য, মৃত কোষ অপসারণের জন্য এবং জনন কোষ উৎপাদনের জন্য জীবদের কোষ বিভাজন অবশ্যই প্রয়োজন আছে। এবং কোষ বিভাজন দুই প্রকার, মিওসিস, মাইটোসিস। তো এই ছিল আজকের যেটা ব্যাপার, সেটা জীবন মৌলিক একক, এই চ্যাপ্টারটা। এরপরে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, এবং এখান থেকে আপনাদেরকে রেলে প্রশ্ন ভুরি ভুরি দেয়। তো এটা পরের দিন আলোচনা করব, আজকে এখানে শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য